সাদামাটা জীবনযাপন করা একজন হাউসওয়াইফ সাফি। সকলের চোখে সে একজন বেচারি মহিলা, কিন্তু বিপদ যখন তার জীবনসাথী উপর আসে তখন এই সহজ সরল হাউসওয়াইফ ধারণ করে এক ভয়ানক রূপ। বলছিলাম সম্প্রতি রিলিজ হওয়া বলিউড মুভি সাফি এর কথা। মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর, দিব্যা খোসলা এবং হর্ষবর্ধন রানে। তো আর কথা না বাড়িয়ে লেটস গো ফর দ্য মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা একটা হ্যাপি ফ্যামিলি দেখতে পাই। সাফি এবং নাকুল দম্পতি তাদের একমাত্র সন্তান আদিকে নিয়ে ইংল্যান্ডের লিভারপুল শহরে বসবাস করে। নাকুল একজন সিভিল ইঞ্জিনিয়ার, সে একটা প্রাইভেট কোম্পানিতে জব করছে, আর সাফি একজন হাউসওয়াইফ। বেশ সুখেই কাটছিল তাদের জীবন, কিন্তু একদিন সকালবেলা হঠাৎ করে তাদের জীবনে চলে আসছে এক অনাকাঙ্ক্ষিত বিপদ। প্রতিদিনের মতোই নাকুল অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। হঠাৎ সে খেয়াল করে তার কোটে ব্লাডের দাগ লেগে আছে। নাকুল কোটের দাগ ওয়াশ করার জন্য ওয়াশরুমে চলে যায়। ওই সময় কয়েকজন পুলিশ বাড়িতে চলে আসে। সাফি গেট খুলে দিলে পুলিশ ইন্সপেক্টর আয়েশা জানায় নাকুলের বস স্টেফনির মার্ডার হয়েছে, আর এই মার্ডারটা করেছে নাকুল। এই কারণে তাকে অ্যারেস্ট করতে এসেছে তারা। সাফি আয়েশার কথা বিশ্বাস করে না। সে চিৎকার করে নাকুলকে ডাকতে শুরু করে। নাকুল নিচে নেমে আসলে পুলিশ তাকে কোনো কথা বলারই সুযোগ দেয় না। পুলিশ খুব দ্রুত নাকুলকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এই সব কিছু দেখে সাফি এবং আদি দুজনেই অনেক বেশি ঘাবড়ে যায়। এদিকে স্টেফনির মার্ডারের অপরাধে নাকুলের 12 বছরের জেল হয়। নাকুলকে লিভারপুলের একটা জেলে বন্দি করে রাখা হয়। কিছুদিন পর সাফি আদিকে নিয়ে নাকুলের সাথে দেখা করতে জেলে যায়। নাকুলের সাথে দেখা করার পর আদি নাকুলকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য জেদ করতে শুরু করে। নাকুল কোনো রকম আদিকে বুঝিয়ে সেখান থেকে শান্ত করে। এরপর নাকুল সাফির কাছে জানতে চায় সে বেইলের জন্য আপিল করেছে কিনা। সাফি জানায় সে তাদের পরিচিত লয়ার আনুর সাথে কথা বলেছে। আনু বেইলের জন্য চেষ্টা করছে। এরপর নাকুল সাফিকে বলে, আমি স্টেফনিকে হত্যা করিনি। ওই দিন ঘটনাস্থলে আমি ছাড়া আরও একজন ছিল। ওই সময় বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমি তাড়াহুড়ো করে কনস্ট্রাকশন সাইট থেকে বের হয়ে গাড়ির কাছে যাচ্ছিলাম। হঠাৎ এক ব্যক্তির সাথে আমার ধাক্কা লাগে। তখনই হয়তো আমার ওভারকোটে ব্লাড লেগে গেছে। আমি ওই ব্যক্তির চেহারা পর্যন্ত দেখতে পাইনি, তবে আমার হাতে থাকা ল্যাপটপের সাথে লেগে ওই ব্যক্তির ওভারকোটের একটা বাটন খুলে পড়ে গেছে। আমি নিজের চোখে বাটনটা রাস্তায় পড়তে দেখেছি। একটু ভালোভাবে খুঁজলেই হয়তো বাটনটা পাওয়া যাবে। বাটনটা পেলে আমি নিজেকে হয়তো নির্দোষ প্রমাণ করার আরেকটা সুযোগ পাবো। সাফি তখন বলে, আনু এভিডেন্স কালেক্ট করার চেষ্টা করছে, তুমি চিন্তা করো না, কোনো না কোনো ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। মূলত ঘটনার দিন নাকুল যখন কনস্ট্রাকশন সাইট থেকে বের হচ্ছিল তার কয়েক মুহূর্ত আগেই কেউ একজন নাকুলের বস স্টেফনিকে হত্যা করে পার্কিং এরিয়ায় নাকুলের গাড়ির পেছনে ফেলে রেখেছিল। নাকুল সেটা জানতো না। সে খুব স্বাভাবিকভাবেই গাড়ি বের করে চলে গেছে। পরবর্তীতে পুলিশ নাকুলকে অ্যারেস্ট করার পর সে স্টেফনির মার্ডারের ব্যাপারে জানতে পেরেছে। যে স্থানে হত্যা করেছে সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই, তবে আশেপাশের রাস্তার সিসিটিভি ক্যামেরার ফুটেজে মার্ডারের টাইমে ওই স্থানের আশেপাশে শুধুমাত্র নাকুলকেই দেখা গেছে। তাই পুলিশ ধারণা করে নিয়েছে মার্ডারটা হয়তো নাকুলই করেছে। কোনো এভিডেন্স না থাকায় নাকুল নিজেকে এখনো নির্দোষ প্রমাণ করতে পারছে না। এখন একমাত্র ভরসা ওই বাটনটা। সেটা খুঁজে পেলে হয়তো নাকুল এই পর্যায়ে নিজেকে নির্দোষভাবে প্রমাণ করতে পারবে। সাফি নাকুলকে সান্ত্বনা দেওয়ার পর জিজ্ঞেস করে জেলের ভেতর রেগুলার নাকুলের সুগার টেস্ট করা হয় কিনা, কারণ নাকুল একজন ডায়াবেটিস পেশেন্ট। নাকুল বলে জেলের মেডিকেল টিম প্রতিদিনই সুগার টেস্টের জন্য স্যাম্পল নিয়ে যায়। সাফি চিন্তিত নাকুলের হেলথ নিয়ে, আর নাকুল চিন্তিত তার অবর্তমানে সাফির পরিবারটা কিভাবে সামলাবে, কারণ সাফি একজন হাউসওয়াইফ, তার কোনো ইনকাম সোর্স নেই। নাকুল খুব বেশি সেভিংস রাখেনি যেটা দিয়ে সাফি এবং আদি চলতে পারবে। সাফি নাকুলকে আশ্বস্ত করে বলে, আমি জব খোঁজার ট্রাই করছি, খুব শীঘ্রই হয়তো একটা রিসেপশনিস্টের জব পেয়ে যাব। সাফি রিসেপশনিস্টের জব করতে যাচ্ছে শুনে নাকুলের খুব খারাপ লাগে। সাফি নাকুলকে বুঝিয়ে বলে পরিস্থিতি সবসময় একরকম থাকে না, পরিস্থিতির সাথে নিজেদেরকে মানিয়ে নিতে অনেক কিছুই করতে হয়। এর মাঝে ভিজিটিং আওয়ার শেষ হয়ে যায়। নাকুলকে আবারও সেলে ফিরে যেতে হবে। পরের দিন সাফি নাকুলের লয়ার আনুর সাথে দেখা করতে চায়। আনু সাফিকে বলে, আমি নিজেই আশেপাশের সিসিটিভি ফুটেজ বারবার চেক করেছি, নাকুল ছাড়া সেখানে আর কেউই ছিল না। এছাড়া ফরেন্সিক পুলিশ ঘটনাস্থলে প্রত্যেকটা ছোট বড় এভিডেন্স কালেক্ট করেছে, ওরা কোনো রকম বাটন সেখানে খুঁজে পায়নি। সাফি তখন বলে, স্টেফনিকে যে বা যারা হত্যা করেছে তারা হয়তো ছিনতাই করার উদ্দেশ্যে এসেছিল, কারণ ঘটনাস্থল থেকে স্টেফনির মিসিং। স্টেফনির ব্যাগে থাকা ক্রেডিট কার্ড কিংবা ক্যাশের মাধ্যমে হয়তো কিলারকে খুঁজে বের করা যাবে।
আনু বলে, ইনভেস্টিগেশন পুলিশ ধারণা করেছে মার্ডারের ব্যাপারটা চুরি বা ছিনতাই হিসেবে দেখানোর জন্য স্টেফনিকে হত্যা করার পর নাকুল নিজেই স্টেফনির ব্যাগ কোথাও লুকিয়ে রেখেছে। সানভি আনুকে বলে, তুমি নাকুলকে ভালোভাবে চেনো, নাকুল এই ধরনের কাজ কখনোই করবে না। আনু বলে, আমি জানি, কিন্তু সমস্ত এভিডেন্স নাকুলের বিপক্ষে। নাকুলের একজন কলিগ পার্কিং এরিয়া থেকে নাকুলকে বের হতে দেখেছে। নাকুলের ওভারকোটে যে ব্লাড স্যাম্পল পাওয়া গেছে সেটাও কিন্তু স্টেফনির সাথে ম্যাচ করেছে। আর তাছাড়া বেশ কিছুদিন ধরেই স্টেফনির সাথে নাকুলের ঝামেলা চলছিল। স্টেফনি অনেকবার সবার সামনে নাকুলকে অপমান করেছে, তাই স্বাভাবিকভাবেই সবাই ধরেই নিয়েছে অপমানের প্রতিশোধ নিতে নাকুল স্টেফনিকে হত্যা করেছে। সাবি তখন বলে, যেদিন স্টেফনির মার্ডার হয়েছে ওই দিন রাতে আমরা ডিনার করার জন্য রেস্টুরেন্টে গিয়েছিলাম। তোমার কি মনে হয় নাকুল একজন সাইকো কিলার, যে একজন মানুষকে হত্যা করার কিছুক্ষণ পরেই নিজের ওয়াইফের সাথে রোমান্টিক ডিনারে যাবে? আনু তখন বলে, কয়েক মুহূর্তের জন্য তুমি ভুলে যাও তুমি নাকুলের ওয়াইফ। এরপর নাকুলের বিরুদ্ধে থাকা এভিডেন্সগুলো নিয়ে একটু চিন্তা করো, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে মার্ডারটা নাকুলই করেছে। আসলে বাকি সবার মতো আনুও ধরে নিয়েছে স্টেফনির মার্ডার নাকুলই করেছে, তাই সে নাকুলের কেস থেকে নিজেকে সরিয়ে নেয়। সাবি পুরোপুরি অসহায় হয়ে পড়ে। সে কিছুতেই বুঝতে পারছিল না কিভাবে নাকুলকে নির্দোষ প্রমাণ করা যাবে। সময় পেরোতে থাকে, সাবি নাকুলকে বাঁচানোর কোনো উপায় খুঁজে পায় না। অন্যদিকে জেলের ভেতর একজন কয়েদি নাকুলকে ড্রাগ স্মাগলিং এর কাজ করতে বলে। নাকুল তাকে বলে, আমার পরিবার আমাকে জেল থেকে মুক্ত করার জন্য অনেক চেষ্টা করছে, তাই আমি এসবের সাথে নিজেকে জড়াতে চাই না। নাকুল স্মাগলিং করতে রাজি না হওয়ায় ওই কয়েদি নাকুলকে প্রচুর মারধর করে। পুলিশ নাকুলকে আহত অবস্থায় হসপিটালে অ্যাডমিট করে। খবর পেয়ে সাবি দ্রুত হসপিটালে ছুটে আসে। নাকুলকে এই অবস্থায় দেখে সাবি খুব বেশি ভেঙে পড়ে। একদিন সাবির প্রতিবেশী সিমলিন সাবির কাছে এসে বলে, তোমার মতো আমার জীবনেও একটা খারাপ সময় এসেছিল। ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল বিদেশে গিয়ে লাইফ সেট করব। স্বপ্ন পূরণের জন্য ইংল্যান্ড প্রবাসীকে বিয়ে করে ইংল্যান্ডে চলে আসি, কিন্তু এখানে আসার পর জানতে পারি আমার হাজবেন্ডের আগে থেকেই ওয়াইফ এবং সন্তান আসছে। এখানে আমার সাথে অমানবিক নির্যাতন হয়। প্রথম অনেক সহ্য করেছি, এরপর একদিন ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তাই কিচেন থেকে চাকু নিয়ে আমার হাজবেন্ডকে হত্যা করি। আমার উপর চলতে থাকা সমস্ত নির্যাতনের সমাপ্তি আমি নিজের হাতেই করেছি। এই অপরাধের কারণে আমার 10 বছরের জেলও হয়েছিল। 10 বছর পর জেল থেকে বের হয়ে নতুনভাবে জীবন শুরু করেছি। জব করেছি, বাড়ি কিনেছি, শুধু তাই নয় আমার মাকেও আমার কাছে নিয়ে এসেছি। এখন আমি অনেক ভালো আছি। তাই বলছি, বিপদে ভেঙে না পড়ে বিপদ থেকে মুক্ত হওয়ার উপায় খুঁজে বের করো। নিজেকে অসহায় ভেবো না, নিজেকে যতটা অসহায় ভাববে ততটাই বিপদ তোমাকে চেপে ধরবে। সিমরিনের কথা শোনার পর সাফি বুঝতে পারে এভাবে হাত গুটিয়ে বসে থাকলে একদমই চলবে না। নাকুলকে জেল থেকে বের করার জন্য তাকে নিজেকেই কোনো একটা উপায় বের করতে হবে। সাফি সিদ্ধান্ত নেয় নাকুলকে ইলিগেল ভাবে জেল থেকে বের করবে। পরের দিন সাফি নাকুলের সাথে দেখা করতে জেলে যায়। জেলের সিকিউরিটি স্টেজগুলো পার করার সময় সাফি কল্পনা করে জেলারের কাছ থেকে চাবি চুরি করবে। এরপর সে চাবির সাহায্যে নাকুলকে জেল থেকে বের করে আনবে। কিন্তু এরকম বিপজ্জনক কাজ করার কথা চিন্তা করতেই সাফির মাথা ঘুরতে শুরু করে। হঠাৎ করেই সে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে, তাই নাকুলের সাথে দেখা না করেই জেল থেকে বাইরে বের হয়ে যায়। কিন্তু সাফি এত সহজে হার মানে না। সে জেলের সিকিউরিটি ব্রেক করার উপায়গুলো নিয়ে রিসার্চ করতে শুরু করে। তবে সাফি নিজের ল্যাপটপে সার্চ না করে সাইবার ক্যাফেগুলোতে গিয়ে রিসার্চ করে, যেন পরবর্তীতে পুলিশ তার প্ল্যানের ব্যাপারে জানতে পারলেও কোনো এভিডেন্স খুঁজে না পায়। এরপর সাফি প্রিজন ব্রেক বা জেল থেকে পালানোর উপর লেখা বইগুলো কালেক্ট করে পড়তে শুরু করে। এরই মধ্যে জয়দীপ পল নামের এক ব্যক্তির লেখা বই সাফিকে অনেক বেশি আকৃষ্ট করে। জয়দীপ এই বইটা সম্পূর্ণ নিজের বাস্তব অভিজ্ঞতার উপর লিখেছে। জয়দীপ নিজে 7 বার জেলের সিকিউরিটি ব্রেক করে পালিয়েছে। এর মধ্যে কিছু জেলের সিকিউরিটি অনেক হাই লেভেলের ছিল, কিন্তু জয়দীপ নিজের বুদ্ধি খাটিয়ে খুব সহজেই জেলের হাই সিকিউরিটি ব্রেক করেছে। জয়দীপ সেই অভিজ্ঞতাগুলোই তুলে ধরেছে বইটাতে। সাফি জয়দীপের বইটা ভালোভাবে পড়ে। জয়দীপের বইয়ের একটা লাইন খুব ভালোভাবে প্রভাবিত করে সাফিকে। সেটা হচ্ছে, যারা বন্দি করে রাখে তাদের কাছে তালা জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু যারা মুক্ত হতে চায় তাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে চাবি। তাই মুক্ত হতে চাইলে আগে নিজের চাবি খুঁজে বের করতে হবে। এখানে চাবি বলতে নির্দিষ্ট কোনো তালার চাবিকে বোঝানো হয়নি, এমন একটা পয়েন্ট খুঁজে বের করতে বলা হয়েছে যেটার মাধ্যমে লক্ষ্যে পৌঁছানোটা সম্ভব হবে। বইটা ভালোভাবে পড়ার পর সাফি পাবলিশার কোম্পানির সাথে যোগাযোগ করে জয়দীপ পলের অ্যাড্রেস জেনে নেয়। এরপর জয়দীপের সাথে দেখা করার জন্য সরাসরি তার বাড়ির সামনে চলে যায়। সাফি জয়দীপের বাড়ির মেইন গেটের সামনে দাঁড়িয়ে ইন্টারকমে জয়দীপের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু জয়দীপ কোনো জবাব দেয় না। তাই বাধ্য হয়ে সাফি গেট টপকে ভেতরে প্রবেশ করে, কিন্তু বাড়ির ভেতরে ঢুকতে পারে না। সাফি বাইরে থেকে জয়দীপকে ডাকাডাকি করতে থাকে, কিন্তু জয়দীপ কোনো সাড়া দেয় না।
তাই সাভি বাইরে বসে অপেক্ষা করতে শুরু করে। তখন জয়দীপ তার পোষা কুকুরকে সাভির কাছে পাঠিয়ে দেয় যেন সাভি ভয় পেয়ে পালিয়ে যায়। কিন্তু সাভি ভয় না পেয়ে উল্টো কুকুরকে পোষ মানিয়ে নিজের পাশেই বসিয়ে রাখে। তবুও জয়দীপ সাভিকে বাড়ির ভেতরে ডাকে না। সাভিও তো একজন নাছোড় বান্দা, সে সারা রাত জয়দীপের বাড়ির বাইরে বসেই কাটিয়ে দেয়। তাই বাধ্য হয়ে সকালবেলা জয়দীপ সাভিকে বাড়ির ভেতরে ডেকে নেয়। সাভি জয়দীপের কাছে জেল থেকে পালানোর সিক্রেট ইনফরমেশনগুলো জানতে চায়, যেগুলো জয়দীপ তার বইতে লেখেনি। জয়দীপ বলে, দুনিয়াতে এমন কোনো জেল নেই যেখান থেকে পালানো সম্ভব নয়। জেলের প্রত্যেকটা ছোট বড় জিনিস ভালোভাবে খেয়াল করলে অবশ্যই পালানোর রাস্তা খুঁজে বের করা যায়। তবে জেল থেকে পালানোটা সহজ, কিন্তু জেল থেকে পালানোর পর পুলিশের নজর থেকে পালিয়ে বেড়ানো অনেক বেশি কঠিন। বেশিরভাগ মানুষই জেল থেকে পালানোর পর আবারও ধরা পড়ে। এর সব থেকে বড় কারণ ইমোশন। কয়েদিরা জেল থেকে পালানোর পর সবার আগে নিজের পরিবারের সদস্যদের সাথে কন্ট্যাক্ট করে। এই ভুলের কারণেই তারা আবারও পুলিশের হাতে ধরা পড়ে যায়। তাই জেল থেকে পালানোর পর পুলিশের হাত থেকে বাঁচতে হলে সবার আগে পরিবারের সাথে সমস্ত কন্ট্যাক্ট ছিন্ন করতে হবে। পালানোর পর যদি পুলিশের কাছে ধরা পড়তে না চায়, তাহলে সবসময় পুলিশের থেকে এক ধাপ এগিয়ে চিন্তা করতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু আগে থেকেই প্ল্যান করে রাখতে হবে। জেল থেকে বের হওয়ার সাথে সাথে এই দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যেতে হবে। এখন টেকনোলজি অনেক অ্যাডভান্স হয়ে গেছে। পুলিশ 1 ঘন্টার মধ্যে পুরো দেশ সিল করে দিতে পারবে। তাই বাস কিংবা ট্রেনে জার্নি করে সময় নষ্ট করা যাবে না। ফ্লাইটে গেলেও এমন কোনো এয়ারপোর্ট থেকে ফ্লাইট নিতে হবে যে এয়ারপোর্টের ব্যাপারে পুলিশ চিন্তাও করবে না। ফ্লাইটের মাধ্যমে দেশ ত্যাগ করতে চাইলে সবার আগে ফেক ডকুমেন্টস তৈরি করে নিতে হবে। ফেক পাসপোর্ট, ভিসা, ড্রাইভিং লাইসেন্স। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডেস্টিনেশন। জেল থেকে পালানোর আগেই ডেস্টিনেশন ঠিক করে রাখতে হবে। এমন এক দেশে যেতে হবে যেখানে ব্রিটিশ ট্যুরিস্ট সহজে যায় না। এরপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টাকা। জেল থেকে পালানোর পর প্রচুর টাকা পয়সা প্রয়োজন হবে। কমপক্ষে 4-5 বছর বসে খাওয়া যাবে এরকম পরিমাণ টাকা হাতে রাখতে হবে। জয়দীপের কাছে সব ডিটেলস জেনে নেওয়ার পর সাভি জানতে চায় কোথায় গেলে ফেক ডকুমেন্টস তৈরি করতে পারবে। জয়দীপ হোপ স্ট্রিট নামের একটা স্থানের নাম বলে, যেখানে ইলিগেলভাবে ফেক ডকুমেন্টস তৈরি করা হয়। জয়দীপের পরামর্শ অনুযায়ী সাভি সমস্ত প্ল্যান শুরু করে দেয়। সে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্ল্যানিং এর একটা ডায়াগ্রাম তৈরি করে। জেলের আশেপাশে ঘুরে ঘুরে চারপাশটা ভালোভাবে দেখে নেয় এবং ছবি তুলে নেয়। এরপর ফেক ডকুমেন্ট তৈরি করার জন্য হোপ স্ট্রিটে চলে যায়। জায়গাটার পরিবেশটা খুব একটা সুবিধার নয়। ড্রাগ কেনাবেচা সহ বিভিন্ন ধরনের অবৈধ কাজ এই জায়গায় হয়। সাভি বুঝতে পারছিল না ফেক ডকুমেন্টস তৈরি করার জন্য কার কাছে যাবে। সে রাস্তার পাশে গাড়ি থামিয়ে ভাবতে থাকে। তখন রক্স নামের একটা ছেলে এগিয়ে এসে সাভির কাছে জানতে চায় সে কি ড্রাগ নিতে এসেছে কিনা। সাভি বলে, আমি ফেক ডকুমেন্টস তৈরি করতে চাই, কার কাছে যেতে হবে? রক্স একজন ব্যক্তির অ্যাড্রেস দেয় যে এই সমস্ত কাজ করে। রক্সের ডিরেকশন অনুযায়ী সাভি ওই ব্যক্তির কাছে চলে যায়। ওই ব্যক্তি সাভিকে নিয়ে একটা নিরিবিলি জায়গায় যায় যেখানে মানুষের যাওয়া আসা কম। সাভি ফেক ডকুমেন্টস তৈরি করার জন্য ব্যাগে করে অনেকগুলো টাকা নিয়ে এসেছে। নিরিবিলি জায়গায় নিয়ে যাওয়ার পর ওই ব্যক্তি তার এক সহযোগীকে সাথে নিয়ে সাভির ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সাভি ব্যাগ না দিলে ওরা সাভিকে মারধর করতে শুরু করে। সাভিকে আঘাত করে ওরা ব্যাগটা নিয়ে নেয়। ঠিক ওই মুহূর্তে জয়দীপ চলে আসে। সে লোকগুলোকে ইলেকট্রিক শক দিয়ে আহত করে সাভিকে ওদের হাত থেকে বাঁচায়। আসলে সাভি যখন জয়দীপের কাছে জানতে চেয়েছিল ফেক ডকুমেন্টস কোথায় তৈরি করা যায়, জয়দীপ তখনই বুঝে গিয়েছিল সাভি ফেক ডকুমেন্টস তৈরি করার জন্য হোপ স্ট্রিটে আসবে। আর সাভিকে দেখে জয়দীপ এটাও বুঝতে পেরেছিল সাভি একজন সহজ সরল মেয়ে। এরকম একটা ডার্ক এরিয়ায় সে অবশ্যই কোনো না কোনো বিপদে পড়বে। তাই জয়দীপ সাভির পিছে পিছে চলে এসেছে। সাভিকে বাঁচানোর পর জয়দীপ সাভির সাথে একটু রাগারাগি করে বলে, যা করার ভেবে চিন্তা করবে, আমি বারবার তোমাকে বাঁচাতে আসবো না। এরপর জয়দীপ সাভির কাছে জানতে চায় কার জন্য সে সব করছে। সাভি তখন জয়দীপকে নাকুলের ব্যাপারে সবকিছু জানায়। সাভি বলে, জেলের ভেতর নাকুলের জীবনের ঝুঁকি আছে, তাই বাধ্য হয়ে নাকুলকে জেল থেকে বের করার জন্য এসব করতে হচ্ছে আমাকে। এটা ছাড়া আমার কাছে আর কোনো অপশন নেই। জয়দীপ বলে, তোমার কাছে 3টা অপশন আছে। প্রথম অপশন, তুমি ইন্ডিয়ায় ফিরে যাও, নাকুলের সাজা শেষ হলে সেও তোমার কাছে ফিরে যাবে। দ্বিতীয় অপশন, নাকুলকে ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করে নাও। আর তৃতীয় অপশন, সুইসাইড। সব প্রবলেম একেবারে শেষ হয়ে যাবে। তোমার জায়গায় আমি থাকলে দ্বিতীয় অপশন বেছে নিতাম, অন্য কাউকে বিয়ে করে লাইফটা সেট করে নিতাম। সাভি তখন বলে, আপনি হয়তো কখনো কাউকে ভালোবাসেননি, ভালোবাসলে বুঝতে পারতেন কেন আমি এসব করছি। এরপর সাভি জয়দীপকে রিকোয়েস্ট করে বলে, আমাকে ফেক ডকুমেন্টসের ব্যবস্থা করে দিন। জয়দীপ বলে, এইসব চিন্তা বাদ দিয়ে বাসায় চলে যাও, জেল থেকে পালানো এতটা সহজ না। নাকুলকে জেল থেকে বের করতে হলে আগে তোমাকে জেলে যেতে হবে। এরপর নাকুলকে সাথে নিয়ে জেল থেকে পালাতে হবে। জেলে যাওয়ার জন্য তোমাকে আগে ক্রাইম করতে হবে, মার্ডার করতে হবে। পারবে মার্ডার করতে?
জয়দীপ বারবার বোঝানোর পরেও সাভি রিকোয়েস্ট করতে থাকে তাকে ফেক ডকুমেন্টস ম্যানেজ করে দেওয়ার জন্য। শেষমেশ জয়দীপ ফেক ডকুমেন্টস ম্যানেজ করে দিতে রাজি হয়। এর জন্য যে পরিমাণ টাকা প্রয়োজন জয়দীপ সেটা সাভির কাছে চায়। সাভি বেশি টাকা দিয়ে বলে, আমাকে একটা পিস্তলও ম্যানেজ করে দিন। জয়দীপ হেসে জিজ্ঞেস করে, পিস্তল দিয়ে কী করবে? সাভি বলে, আপনি তো বারবার আমাকে বাঁচাতে আসবেন না, যা করার আমার নিজেকেই করতে হবে, তাই নিজের জন্য পিস্তল প্রয়োজন। জয়দীপ বলে, ঠিক আছে, সব কিছুর ব্যবস্থা হয়ে যাবে। এরপর সে সাভিকে সেফ জায়গায় নামিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। যেহেতু জেল থেকে পালানোর পর সাভি নাকুল এবং আদিকে নিয়ে অন্য কোনো দেশে শিফট করবে, তাই সে বাড়িটা বিক্রি করার সিদ্ধান্ত নেয়। সে বাড়ির বাইরে বাড়ি বিক্রি করার সাইনবোর্ড লাগিয়ে দেয়। সে সাথে বাড়ির ছোট বড় সমস্ত জিনিসপত্র বিক্রি করে দিতে থাকে, কারণ পালিয়ে থাকার জন্য তাদের অনেক টাকার প্রয়োজন। বাড়ি এবং বাড়ির জিনিসপত্র বিক্রি করলে কিছুটা হলেও টাকা হাতে আসবে। অন্যদিকে পুলিশ অফিসার আয়শা সাভির উপর নজর রাখছিল। বাড়ি বিক্রির সাইনবোর্ড দেখে আয়শা কিছুটা অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে সাভি কেন বাড়ি বিক্রি করে দিচ্ছে। এদিকে জয়দীপ সমস্ত ফেক ডকুমেন্টস এবং পিস্তল ম্যানেজ করে সাভির কাছে পৌঁছে দিতে আসে। তবে সে গেট আপ চেঞ্জ করে একজন অন্ধ বৃদ্ধ লোকের গেট আপ নিয়ে আসে। সাথে নিয়ে আসে নিজের কুকুরটাকে। জয়দীপ সাভিকে সমস্ত ডকুমেন্ট এবং পিস্তল দেয়। এরপর সাভিকে বলে, আমার কুকুরকে গুলি করে হত্যা করো। সাভি অবাক হয়ে জানতে চায়, কেন? জয়দীপ বলে, আমার কুকুর অসুস্থ, ওকে সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য মারতে চাচ্ছি। সাভি কুকুরের দিকে পিস্তল পয়েন্ট করে কিন্তু গুলি করার সাহস পায় না। তখন জয়দীপ বলে, তুমি একটা কুকুরকেই গুলি করতে পারছো না, মানুষকে কিভাবে গুলি করবে? আমার কুকুর অসুস্থ নয়, আমি কুকুরকে মারতে বলেছি যাতে তুমি বুঝতে পারো তুমি যা প্ল্যান করেছো সেটা করার ক্ষমতা তোমার নেই। এই কথা বলে জয়দীপ চলে যায়। কিন্তু সাভি থেমে থাকে না, সে নিজের প্ল্যানিং চালিয়ে যায়। সাভি রিসার্চ করে জানতে পারে লিভারপুল সিটির আন্ডারগ্রাউন্ডে প্রায় 4 কিলোমিটার এলাকা জুড়ে সিক্রেট টানেল রয়েছে। এর মধ্যে একটা সিক্রেট টানেল লিভারপুল জেলের মধ্য দিয়ে গেছে। সাভি সিদ্ধান্ত নেয় এই সিক্রেট টানেলের মধ্য দিয়েই সে নাকুলকে জেল থেকে বের করবে। সাভি তার প্ল্যানের ব্যাপারে জয়দীপকে জানানোর জন্য একটা পার্কে তার সাথে দেখা করতে যায়। এবার জয়দীপ একজন বৃদ্ধ মহিলার গেট আপ নিয়ে আসে। সাভি জিজ্ঞেস করে, আপনি বারবার এমন আলাদা আলাদা গেট আপ নিয়ে কেন দেখা করতে আসেন? জয়দীপ বলে, যাতে পরবর্তীতে পুলিশ আমাকে সন্দেহ না করে। আমি নতুন করে কোনো কেসের সাথে ইনভলভ হতে চাই না। যাই হোক, সাভি জয়দীপকে সিক্রেট টানেলের ব্যাপারে জানালে জয়দীপ বলে, অলরেডি একজন কয়েদি এই টানেল দিয়ে একবার পালিয়েছে। পুলিশ এই টানেলের ব্যাপারে অ্যালার্ট হয়ে গেছে। এই টানেল দিয়ে পালানো এখন আর সম্ভব হবে না। সাভি বলে, তাহলে আমরা অন্য কোনো উপায় খুঁজে বের করি। জয়দীপ বলে, আমরা নয়, যা করার তুমি একা করবে। আমি শুধু দূর থেকে তোমাকে গাইড করব, এর বেশি কিছুই আমার থেকে আশা করবে না। সাভি বলে, এতদিন ধরে ফ্রি কেন আমাকে হেল্প করে যাচ্ছেন? জয়দীপ বলে, কেউ কখনো ফ্রিতে কিছু করে না, আমি কেন হেল্প করছি সময় হলে জানতে পারবে। সাভি বাড়িতে ফিরে ভাবতে থাকে কিভাবে কি করবে। মধ্যরাতে হঠাৎ জয়দীপ পিৎজা ডেলিভারি ম্যান সেজে সাভির বাড়িতে চলে আসে। এরপর সাভিকে হিন্ট দিয়ে বলে, জেলে থাকা কোনো ডায়াবেটিস পেশেন্টের যদি হাইপার ক্যালেমিয়া ধরা পড়ে তাহলে পেশেন্টের জীবনের ঝুঁকি থাকে। এ কারণে তাকে দ্রুত হসপিটালে শিফট করা হয়। জয়দীপের ছোট্ট একটা হিন্টের মাধ্যমে সাভি নাকুলকে জেল থেকে বের করার চাবি পেয়ে যায়। অর্থাৎ নাকুলের মেডিকেল রিপোর্টই হচ্ছে নাকুলকে জেল থেকে বের করার একটা চাবি। কোনোভাবে যদি নাকুলের মেডিকেল রিপোর্টে হাইপার ক্যালেমিয়া দেখানো যায় তাহলে জেল কর্তৃপক্ষ নাকুলকে হসপিটালে শিফট করবে। নাকুলের ডায়াবেটিস তো আছে, কিন্তু হাইপার ক্যালেমিয়া নেই। এখন চিন্তার বিষয় হচ্ছে কিভাবে মেডিকেল রিপোর্টে হাইপার ক্যালেমিয়া দেখাবে। সাভির মনে পড়ে নাকুল তাকে বলেছিল জেলের মেডিকেল টিম প্রতিদিনই তার সুগার টেস্ট করার জন্য স্যাম্পল নিয়ে যায়। সাভি জেলের আশপাশ থেকে তোলা ছবিগুলো বের করে দেখতে শুরু করে। এর মাঝে একটা ছবিতে দেখা যায় জেলের বাইরে মেডিকেল ভ্যান দাঁড়িয়ে আছে। মূলত কয়েদিদের মেডিকেল রিপোর্ট সহ প্রয়োজনীয় ঔষধ এই ভ্যান করেই ডেলিভারি দেওয়া হয়। সাভি মেডিকেল ভ্যানটাকে ফলো করতে শুরু করে। মেডিকেল ভ্যান কোথায় কোথায় যায়, কোন জায়গায় কতক্ষণ ওয়েট করে, সব কিছু নোট করে সাভি। এভাবে বেশ কিছুদিন ধরেই গাড়ির গতিবিধি সে পর্যবেক্ষণ করতে থাকে। এরপর সাভি নাকুলের সাথে দেখা করতে জেলে যায়। নাকুল জানায় তাকে 3 দিনের মধ্যে অন্য একটা জেলে শিফট করা হবে। সাভি তখন খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ সে যত প্ল্যান করেছে সবকিছু এই জেলকে ঘিরেই করেছে। নাকুলকে অন্য জেলে শিফট করানো হলে সাভির সমস্ত প্ল্যান ফেল হয়ে যাবে। তাই যা করার সাভিকে 3 দিনের মধ্যেই করতে হবে। সাভি নাকুলকে বুঝতে দেয় না সে তাকে জেল থেকে বের করার প্ল্যান করছে। সাভির হাতে সময় অনেক কম, তাই জেল থেকে বের হয়ে সে আবারও মেডিকেল ভ্যানটাকে ফলো করতে শুরু করে। ভ্যানের ড্রাইভার একটা ল্যাবের সামনে ভ্যান দাঁড় করিয়ে কিছু স্যাম্পল দিয়ে ল্যাবে যায়। যেহেতু ড্রাইভার খুব অল্প সময়ের মধ্যেই স্যাম্পল রেখে আবারও ফিরে আসবে, তাই সে গাড়ি লক করে না।
কিন্তু এই অল্প সময়ের মধ্যেই সাভি গাড়ির ভেতরে ঢুকে নাকুলের মেডিকেল রিপোর্ট খুঁজে বের করে সেটার ছবি তুলে নেয়। এরপর রিপোর্টটা আবারও আগের জায়গায় রেখে ড্রাইভার ফিরে আসার আগেই ভ্যান থেকে বের হয়ে যায়। বাড়িতে ফিরেই সাভি ব্রেকারকে কল করে জিজ্ঞেস করে বাড়ি বিক্রি করার কোনো ব্যবস্থা হয়েছে কিনা। ব্রেকার বলে আরও 1 সপ্তাহের মতো সময় লাগতে পারে, কিন্তু সাভির হাতে 1 সপ্তাহ সময় নেই, তার হাতে আর মাত্র 3 দিন সময় রয়েছে। নাকুলকে নিয়ে পালিয়ে যেতে হলে সাভিকে মোটা অঙ্কের টাকাও সঙ্গে নিতে হবে। বাড়ি বিক্রির টাকা ছিল তার শেষ ভরসা, কিন্তু অনেক চেষ্টা করেও এত অল্প সময়ের মধ্যে বাড়ি বিক্রি করতে পারছে না সে। তাই কোনো উপায় না পেয়ে সাভি হোপ স্ট্রিটে চলে যায়। সাথে করে সে জয়দীপের দেওয়া পিস্তলটাও নিয়ে নেয়। হোপ স্ট্রিটে যাওয়ার পর রক্সকে ফলো করে সাভি চার্লস নামের একজন ড্রাগ স্মাগলারের আস্তানায় চলে যায়। রক্স হচ্ছে সেই ছেলেটি সাভি প্রথমবার হোপ স্ট্রিটে আসার পর যে সাভির কাছে জানতে চেয়েছিল ড্রাগ লাগবে কিনা। যাই হোক, চার্লসের আস্তানায় পৌঁছানোর পর সাভি রক্সের দিকে গান পয়েন্ট করে বলে, এই মুহূর্তে তোমাদের কাছে যত টাকা আছে আমাকে দিয়ে দাও, কিছুদিনের মধ্যে আমি তোমাদের সমস্ত টাকা ফেরত দিয়ে দেব। চার্লস অবাক হয়ে বলে, তুমি গান পয়েন্ট করে টাকা ধার চাচ্ছ? তুমি কি পাগল নাকি? এভাবে কে টাকা চায়? সাভি বলে, এত কথা বলতে পারবো না, আমাকে টাকা দাও। চার্লস টাকা দিতে রাজি হয় না। তখন সাভি রক্সকে হত্যা করার হুমকি দেয়। রক্স প্রাণ বাঁচানোর জন্য সাভিকে একটা সোফা দেখিয়ে বলে সোফার নিচে ব্যাগ ভর্তি টাকা আছে। সাভি টাকার ব্যাগটা বের করে নেয়, কিন্তু রক্স সাভিকে টাকার কথা বলে দেওয়াতে চার্লস রেগে গিয়ে রক্সকে গুলি করে। রক্স আহত হয়ে পড়লে চার্লস সাভিকে উদ্দেশ্য করে গুলি করতে শুরু করে। সাভিও তখন পাল্টা গুলি চালায়। গোলাগুলির সময় একটা গুলি চার্লসের বুকে লাগে, সাথে সাথে চার্লসের মৃত্যু হয়। যদিও কাউকে হত্যা করার কোনো প্ল্যান ছিল না সাভির, কিন্তু পরিস্থিতির শিকার হয়েছে, অনিচ্ছাকৃতভাবে চার্লসকে হত্যা করে ফেলেছে। নিজের হাতে একটা মানুষকে হত্যা করে সাভি খুব ভয় পেয়ে কাঁদতে শুরু করে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই সে নিজেকে সামলে নিয়ে টাকার ব্যাগটা নিয়ে পালাতে শুরু করে। ওই সময় রক্স সাভিকে রিকোয়েস্ট করে বলে, আমাকে এভাবে ফেলে যেও না, আমাকে কোনো হসপিটালে নিয়ে যাও, প্লিজ আমাকে বাঁচাও। সাভি আহত রক্সের অনুরোধ উপেক্ষা করতে পারে না। সে রক্সকে নিজের গাড়িতে তুলে নেয়। এরপর যত দ্রুত সম্ভব হোপ স্ট্রিট ত্যাগ করতে চায়, কিন্তু তাড়াহুড়ো করে গাড়ি চালাতে গিয়ে একটা জায়গায় লেগে সাভির গাড়ির হেডলাইট ভেঙে যায়। হেডলাইটের কিছু ভাঙা অংশ ওই জায়গাতেও আটকে যায়। সাভি ব্যাপারটা খেয়াল করে না। সে রক্সকে নিয়ে হসপিটালের দিকে যেতে শুরু করে, কিন্তু হসপিটালে পৌঁছানোর আগেই পথে রক্সের মৃত্যু হয়। সাভি ডেড বডি নিয়ে কোনো ঝামেলায় পড়তে চাচ্ছিল না, তাই সে একটা ব্রিজের উপরে রক্সের ডেড বডি রেখে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। সাভি নিজের বাড়িতে না গিয়ে জয়দীপের কাছে চলে যায়। চার্লসের সাথে গোলাগুলি করার সময় একটা গুলি সাভির হাতে লেগেছিল। জয়দীপ সাভির হাতের গুলি বের করে হাতে ব্যান্ডেজ করে দেয়। সাভি কাঁদতে কাঁদতে জয়দীপকে বলে, আমি ভাবতেও পারছি না আমি একজন মানুষকে হত্যা করে এসেছি। কাজটা করা আমার ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে আমি বুঝতে পারছি না। জয়দীপ সাভিকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি ভুল করনি, সেলফ ডিফেন্সের জন্য যা করা উচিত ছিল তুমি তাই করেছ। সাভি জয়দীপের কাছে জানতে চায় নাকুলকে জেল থেকে বের করার এই প্ল্যানিংয়ে জয়দীপ তার পাশে থেকে তাকে হেল্প করবে কিনা, কারণ এর আগে জয়দীপ বলেছিল সে দূর থেকে শুধু ইনস্ট্রাকশন দেবে, নিজে কিছু করতে পারবে না। এবার জয়দীপ বলে, আমি দূর থেকে ইনস্ট্রাকশন দেব, তবে যদি প্রয়োজন পড়ে তাহলে তোমার পাশে থেকেও হেল্প করব। জয়দীপের দেওয়া এই ভরসাটুকুই সাভির জন্য যথেষ্ট। প্রয়োজনের সময় জয়দীপকে পাশে পাবে চিন্তা করে সাভি অনেকটা নিশ্চিন্ত হয়। জয়দীপ সাভির ফোনটা ফেলে দিয়ে সাভিকে নতুন একটা ফোন দেয়, যাতে নাকুলকে জেল থেকে বের করার পর পুলিশ সাভির ফোন ট্রেস করতে না পারে। অন্যদিকে হোপ স্ট্রিটে চার্লসের মৃত্যুর ব্যাপারটা জানাজানি হয়ে গেলে পুলিশ সেখানে পৌঁছে যায়। পুলিশ চার্লসের বাড়ির আশেপাশটা খোঁজাখুঁজি করলে সাভির গাড়ির হেডলাইটের ভাঙা অংশটা খুঁজে পায়। পুলিশ চার্লসের কিলারকে খুঁজতে শুরু করে দেয়। এদিকে সাভি নিজের গাড়ি ভেঙে যাওয়ায় একটা গাড়ি রেন্টে নেয়। এরপর নাকুলের একটা ফেক মেডিকেল রিপোর্ট তৈরি করে সেখানে হাইপার ক্যালেমিয়া অ্যাড করে দেয়। সবকিছু রেডি করতে করতে 2 দিন পেরিয়ে যায়। তৃতীয় দিন অর্থাৎ লাস্ট দিন সাভি ঘুম থেকে উঠেই ক্যামেরায় একটি ভিডিও রেকর্ড করে। সেখানে সাভি বলে, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা হয়তো জেনে গেছেন আমি একজন ক্রিমিনাল, কিন্তু আমি যা করেছি বাধ্য হয়ে করেছি। আমার বয়স যখন মাত্র 12 বছর ছিল তখন আমি আমার পুরো পরিবারকে হারিয়েছি। অনেক বছর একা কাটানোর পর আমি আরেকটা পরিবার পেয়েছি। আজ সেটাও আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমি এমনটা হতে দেব না। আমি আমার পরিবারকে হারাতে পারবো না। ভিডিও রেকর্ড করার পর সাভি ডায়াগ্রাম থেকে প্ল্যানিংয়ের সমস্ত কাগজ ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেয়। এরপর তার এবং আদির কিছু প্রয়োজনীয় জিনিস প্যাক করে বাড়ি থেকে বের হয়। সাভি আদিকে সিমরিনের কাছে রেখে বেরিয়ে পড়ে নাকুলকে জেল থেকে বের করার জন্য। আজই শেষ দিন। আজ নাকুলকে জেল থেকে বের করতে না পারলে হয়তো আর কখনোই বের করতে পারবে না। সাভি গাড়ি নিয়ে প্রথমে ল্যাবের সামনে যায়। সেখানে সমস্ত কয়েদিদের স্যাম্পল টেস্ট করানো হয়। জয়দীপ আগে থেকেই সেখানে অপেক্ষা করছিল। মেডিকেল ভ্যান ল্যাব থেকে বের হওয়ার সাথে সাথে সাভি ভ্যানকে ফলো করতে শুরু করে।
আর জয়দীপ ল্যাবের সমস্ত লাইট কানেকশন কেটে দেয়। এদিকে মেডিকেল ভ্যান একটা জায়গায় দাঁড়ালে সাভি ভ্যানের ভেতরে ঢুকে নাকুলের মেডিকেল রিপোর্ট চেঞ্জ করে নিজের বানানো ফেক রিপোর্টটি রেখে দেয়। এরপর সাভি ভ্যানটাকে ফলো করে জেল পর্যন্ত যায়। ড্রাইভার কয়েদিদের মেডিকেল রিপোর্ট জেলে পৌঁছানোর সাথে সাথে জেলের মেডিকেল টিম সমস্ত রিপোর্ট চেক করে। নাকুলের রিপোর্টে হাইপার ক্যালেমিয়া দেখে মেডিকেল টিম দ্রুত ল্যাবে কল করে, কিন্তু ল্যাবের লাইট কানেকশন বন্ধ থাকায় তারা কারোর সাথে যোগাযোগ করতে পারে না। যেহেতু রক্তে হাইপার ক্যালেমিয়া ধরা পড়লে মৃত্যুর ঝুঁকি থাকে, তাই মেডিকেল টিম আর কোনো সময় নষ্ট না করে নাকুলকে জেল থেকে বের করে দ্রুত হসপিটালের দিকে রওনা হয়। অ্যাম্বুলেন্স নাকুলকে নিয়ে জেল থেকে বের হলে সাভিও অ্যাম্বুলেন্সের পিছে পিছে হসপিটালে পৌঁছায়। অন্যদিকে পুলিশ ইনভেস্টিগেশন করে জানতে পারে গাড়ির হেডলাইটের যে ভাঙা অংশটুকু পাওয়া গেছে সেটা সাভির গাড়ির। যেহেতু অফিসার আয়েশা সাভির হাজবেন্ডের কেস ইনভেস্টিগেশন করছিল, তাই চার্লস মার্ডার কেসের ইনভেস্টিগেশন অফিসার স্টিভেন আয়েশাকে কল করে সাভির ব্যাপারে জানতে চায়। আয়েশা সব শুনে বলে সাভি একজন সহজ সরল হাউসওয়াইফ, সাভির মতো মেয়ে কখনোই মার্ডার করবে না। অফিসার স্টিভেন আয়েশাকে সাভির বাড়িতে আসতে বলে। আয়েশা আসলে স্টিভেন আয়েশাকে সাথে নিয়ে সাভির বাড়ির ভেতরে যায়। অফিসাররা সবাই অবাক হয়ে যায়, কারণ পুরো বাড়ি খালি। সাভি অলরেডি বাড়ির সমস্ত জিনিসপত্র বিক্রি করে দিয়েছে। যেসব জিনিস বিক্রি করা বাকি ছিল সেগুলো ভালোভাবে র্যাপিং করে রেখেছে। অফিসারদের আর বুঝতে বাকি থাকে না সাভি পালিয়ে যাওয়ার প্ল্যান করেছে। এরপর ওরা যখন সাভির রুমের ওয়ালে ডায়াগ্রামের কিছু ছোট ছোট কাগজের টুকরো দেখতে পায়, ওরা পুরোপুরি নিশ্চিত হয় সাভি বড় ধরনের কোনো প্ল্যান করেছে। নাকুলকে যে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আয়েশা সেটা জানত। অফিসাররা পুরোপুরি নিশ্চিত হয় সাভি নাকুলকে নিয়েই পালানোর প্ল্যান করেছে। হঠাৎ নাকুলের হসপিটালে অ্যাডমিট হওয়াটাও সাভির প্ল্যানেরই একটা অংশ। তাই অফিসাররা আর একটা মুহূর্ত অপেক্ষা না করে দ্রুত হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে হসপিটালে সাভি ডক্টরের গেট আপ নিয়ে নাকুলের কেবিনে চলে যায়। যেহেতু সে ডক্টরের গেট আপ নিয়েছে, তাই পুলিশ তাকে ভেতরে ঢুকতে বাধা দেয় না। কেবিনে ঢুকেই সাভি দরজা লক করে পুলিশের দিকে গান পয়েন্ট করে নাকুলের হ্যান্ডকাফ খুলে দিতে বলে। সাভিকে এসব করতে দেখে নাকুল একেবারেই হতবাক হয়ে যায়। সাভি যে এমন কিছু করতে পারে এটা নাকুলের কল্পনাতেও ছিল না। নাকুল সাভিকে এসব করতে নিষেধ করে বলে, পালানোর চেষ্টা করলে আমরা দুজনেই বিপদে পড়ব, পুলিশ আমাদের দুজনকেই মেরে ফেলবে। সাভি বলে, যত দ্রুত সম্ভব আমাদেরকে এখান থেকে বের হতে হবে, নয়তো সত্যি সত্যি দুজনকেই মরতে হবে। নাকুল এভাবে পালাতে রাজি হয় না। তখন সাভি ফোন বের করে নাকুলকে বলে, যদি পালাতে না চাও তাহলে আমাদের ছেলেকে কল করে বলে দাও আমরা আর কখনোই বাড়ি ফিরবো না, সারা জীবন তাকে একাই কাটাতে হবে। ছেলের কথা চিন্তা করতেই নাকুল ইমোশনাল হয়ে যায় এবং সাভির সাথে পালিয়ে যেতে রাজি হয়। পুলিশের হাতে হ্যান্ডকাফ লাগিয়ে তখন দুজনেই কেবিন থেকে বের হয়ে দ্রুত পালাতে শুরু করে। এর মাঝে আয়েশা এবং স্টিভেন চলে আসে। ওরা নাকুলের কেবিনে গেলে জানতে পারে সাভির অলরেডি নাকুলকে নিয়ে বের হয়ে গেছে। ওরা হসপিটালে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে আয়েশা ওদেরকে দেখে ফেলে। আয়েশা ওদেরকে ধরতে যাবে তার আগেই ওরা লিফটের ভেতরে ঢুকে পড়ে। আয়েশা লিফটের কাছে পৌঁছানোর আগেই লিফটের দরজা বন্ধ হয়ে যায়। তাই আয়েশা এবং স্টিভেন সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করে। লিফটের ভেতর নাকুল সাভির উপর রাগারাগি করে বলে, কেন তুমি এরকম বিপজ্জনক কাজ করতে গেলে? কি দরকার ছিল এসব করার? সাভি নাকুলকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তাই এসব করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। এদিকে লিফট গ্রাউন্ড ফ্লোরে পৌঁছানোর আগেই আয়েশা লিফটের সামনে পৌঁছে যায়। লিফটের দরজা খোলার সাথে সাথেই সাভি আয়েশাকে দেখে তার দিকে গান পয়েন্ট করে। এরপর আয়েশাকে ভয় দেখিয়ে লিফটের ভেতরে ঢুকিয়ে দিয়ে সাভি এবং নাকুল পালিয়ে যায়। হসপিটাল থেকে বের হয়ে গেট আপ চেঞ্জ করে সাভি এবং নাকুল ভিড়ের মধ্যে লুকিয়ে পড়ে, যার কারণে আয়েশা এবং স্টিভেন তাদেরকে খুঁজে পায় না। হসপিটাল থেকে কিছুটা দূরেই রেল স্টেশন। আয়েশা বুঝতে পারে ওরা রেল স্টেশনের দিকেই যাচ্ছে, তাই আয়েশাও সেখানে যায়। কিন্তু আয়েশার চোখ ফাঁকি দিয়ে ওরা নাকুলের ড্রেস একজন ভিখারিকে পরিয়ে দিয়ে পালিয়ে যায়। আয়েশা ওই ভিখারিকে নাকুল মনে করে তাকেই ফলো করতে থাকে। এই ভিখারিকে নাকুলের ড্রেস পরিয়ে দেওয়াটাও সাভির পূর্ব পরিকল্পনা ছিল। আগের দিন রাতেই সাভি ভিখারিকে কিছু টাকা দিয়ে বলে রেখেছিল তাকে কি করতে হবে। যাই হোক, ভিখারির সাহায্যে ওরা আয়েশাকে পিছু ছাড়াতে সক্ষম হয়, কিন্তু পুলিশ সব জায়গায় ওদেরকে খুঁজছে। কোনো রকম পুলিশের চোখ ফাঁকি দিয়ে ওরা সিমরিনের বাড়িতে যায় আদিকে নেওয়ার জন্য, কিন্তু আদি এবং সিমরিন কাউকেই সেখানে পায় না। সিমরিনের মা জানায় সিমরিন আদিকে নিয়ে স্কুলে চলে গেছে, এখনো স্কুল থেকে ফেরেনি। সাভির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। একে তো তার হাতে খুব বেশি সময় নেই, তার উপর পুরো শহর জুড়ে পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে। সাভি নাকুলকে নিয়ে আদির স্কুলের দিকে যেতে শুরু করে, কিন্তু রাস্তায় পুলিশ এক এক করে সব গাড়ি থামিয়ে চেক করছিল, তাই ওরা আর আদির স্কুলে যেতে পারে না। সাভি জয়দীপকে টেক্সট মেসেজ পাঠিয়ে দ্রুত গাড়ি ইউটার্ন করে। সাভি বুকে পাথর রেখে সিদ্ধান্ত নেয় আদিকে ছাড়াই ইংল্যান্ড ছেড়ে চলে যাবে। আদি সিমরিনের কাছে নিরাপদেই থাকবে, কিন্তু নাকুল এভাবে আদিকে ছেড়ে পালিয়ে যেতে রাজি হয় না। সে পুলিশের কাছে সারেন্ডার করার সিদ্ধান্ত নেয়। নাকুল বলে, আমি পুলিশের কাছে বলবো আমি তোমাকে হুমকি দিয়েছিলাম,
আমাকে জেল থেকে পালাতে সাহায্য না করলে আমাদের সন্তানকে হত্যা করব। এমনটা বললে পুলিশ শুধু আমাকে অ্যারেস্ট করবে আর তোমাকে ছেড়ে দেবে। তুমি আদির কাছে চলে যাও। সাবি কাঁদতে শুরু করে। এত দূর আসার পর আবারও নাকুলকে হারাতে চায় না সে। ঠিক ওই মুহূর্তে জয়দীপ চলে আসে। মূলত সাবির মেসেজ পাওয়ার পর জয়দীপ আদির স্কুল থেকে আদিকে নিয়ে এসেছে। জয়দীপ কথা দিয়েছিল প্রয়োজন পড়লে সে সাবির পাশে থেকে তাকে হেল্প করবে। জয়দীপ তার কথা রেখেছে। যখন সাবির প্রয়োজন হয়েছে সে সরাসরি সাবির প্ল্যানের অংশ হয়েছে। এবার জয়দীপ ক্লাউন সেজে একটা আইসক্রিমের গাড়ি নিয়ে এসেছে। যেহেতু পুরো শহর জুড়ে পুলিশ সাবি এবং নাকুলকে খুঁজে বেড়াচ্ছে, তাই জয়দীপ আইসক্রিমের গাড়ির ভেতরে ওদেরকে উঠিয়ে নেয়। জয়দীপ ভালোভাবেই জানে রাস্তায় পুলিশ গাড়ি থামিয়ে গাড়ির ভেতরে চেক করবে, তাই কিছু সময়ের জন্য জয়দীপ ওদের 3 জনকেই ফ্রিজের ভেতর লুকিয়ে রেখে উপরে কিছু আইসক্রিম রেখে দেয়, যার কারণে পুলিশ গাড়ির ভেতরে ঢুকে ফ্রিজ খুলে চেক করার পরেও ওদেরকে দেখতে পায় না। পুলিশের চেকিং শেষ হলে জয়দীপ ওদেরকে এয়ারপোর্টে নামিয়ে দেয়। জয়দীপের কাছ থেকে বিদায় নেওয়ার সময় সাবি অনেক ইমোশনাল হয়ে পড়ে, কারণ এই মানুষটা না থাকলে সাবি কখনোই তার প্ল্যানে সাকসেস হতে পারত না। জয়দীপ বলে, সফলভাবে পালাতে পেরেছ, কিন্তু এখানেই শেষ নয়, এখন তোমাদেরকে সফলভাবে পালিয়ে বেড়াতে হবে। সাবি জয়দীপকে জিজ্ঞেস করে, আপনি বলেছিলেন আপনি ফ্রিতে আমাকে হেল্প করছেন না, আজ অন্তত বলুন আমাকে হেল্প করার পিছনে আপনার কী লাভ ছিল? জয়দীপ বলে, আমি জেল থেকে পালিয়েছি ঠিকই, কিন্তু কখনো স্বাধীন জীবনটাকে ফিল করতে পারিনি। তোমাকে হেল্প করতে গিয়ে সেই স্বাধীনতাটা আমি অনুভব করতে পেরেছি, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। একে অপরের কাছ থেকে বিদায় নিয়ে দুজনেই হৃদয় ভারী হয়ে আসছে। সাফির হাতে সময় কম, তাই সাফি জয়দীপকে বিদায় দিয়ে রওনা হয় নতুন গন্তব্যের উদ্দেশ্যে। অন্যদিকে আয়শা এবং স্টিফেন সাফির বাড়িতে গিয়ে সাফির প্রতিবেশীদের কাছে খোঁজ খবর নিতে শুরু করে। ওই সময় আয়শার চোখ যায় সাফির বাড়ির সামনে থাকা ডাস্টবিনের উপরে। আয়শা ডাস্টবিন থেকে ময়লার ব্যাগ উঠিয়ে নিয়ে পুলিশ স্টেশনে চলে যায়। সাফি তার সমস্ত প্ল্যান কাগজে লিখে লিখে ডায়াগ্রাম করেছিল। সে কাগজগুলো ছিঁড়ে ডাস্টবিনে ফেলেছিল। আয়শা সেই কাগজগুলো বের করে ছেঁড়া টুকরোগুলো মেলাতে শুরু করে। সমস্ত কাগজের টুকরো মেলানোর পর আয়শা সাফির প্ল্যান সম্পর্কে অনেকটাই ক্লিয়ার হয়ে যায়। আয়শা বুঝতে পারে সাফি ম্যানচেস্টার এয়ারপোর্ট থেকে ফ্লাইট নিয়ে পালিয়ে যাবে। আয়শা ফোর্স নিয়ে দ্রুত এয়ারপোর্টে চলে যায়। এছাড়া শহরের সমস্ত রেল স্টেশন, বাস স্ট্যান্ড সহ শহর থেকে বের হওয়ার যত উপায় আছে সব জায়গায় সিকিউরিটি অ্যালার্ট জারি করে দেয়। এদিকে সাফি, নাকুল এবং আদি সফলভাবে সমস্ত সিকিউরিটি পার করে ফেলে। পুলিশ এয়ারপোর্টে পৌঁছানোর পর পুরো এয়ারপোর্টে তল্লাশি চালায়। সমস্ত প্যাসেঞ্জার লিস্ট চেক করে, কিন্তু কোথাও ওদেরকে খুঁজে পায় না। হঠাৎ এয়ারপোর্টের একটা স্থানে আয়শা জাহাজের পোস্টার দেখতে পায়। জাহাজ থেকে আয়শা রিয়েলাইজ করে সে অনেক বড় একটা মিস্টেক করে ফেলেছে। শহর থেকে বের হওয়ার যত অপশন আছে সব জায়গার পুলিশকে অ্যালার্ট করেছে, কিন্তু লিভারপুল পোর্টের কথা সে একেবারেই ভুলে গেছে। সাফি তার পরিবারকে নিয়ে জলপথে ইংল্যান্ড ত্যাগ করবে, এটা আয়শার চিন্তার বাইরে ছিল। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই সাফি এবং তার পরিবার সমস্ত সিকিউরিটি পার করে জাহাজে উঠছে। মূলত সাফি জানতো সে পালিয়ে যাওয়ার পর পুলিশ সমস্ত ছোট বড় ক্লু খুঁজে দেখবে, তাই পুলিশকে বিভ্রান্ত করার জন্য সাফি ইচ্ছে করেই ডায়াগ্রামে ম্যানচেস্টার এয়ারপোর্টের নাম উল্লেখ করেছে। সাফির প্ল্যান সফল হয়েছে। পুলিশ ম্যানচেস্টার এয়ারপোর্টে সাফিকে খুঁজতে গিয়ে সময় নষ্ট করে ফেলেছে, আর সেই সুযোগে সাফি লিভারপুল পোর্ট থেকে সফলভাবে ইংল্যান্ড ত্যাগ করেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই জাহাজ ইন্টারন্যাশনাল ওয়াটারে পৌঁছে যায়। এখন তারা ইংল্যান্ড পুলিশের ধরাছোঁয়ার বাইরে। অন্যদিকে আয়শা সাফির মতো একজন সাধারণ হাউসওয়াইফের প্ল্যানের কাছে হেরে যাওয়ার পর তার পুরনো কথাগুলোকে গুরুত্বের সাথে ভাবতে শুরু করে। আয়শা স্টিফেনকে সাথে নিয়ে নাকুলের বস স্টিফেনের মার্ডার স্পটে যায়। সাফি বলেছিল ক্রাইম স্পটে কিলারের ওভারকোটের বাটন খুলে পড়েছিল। বাটন খুঁজে বের করতে পারলে কিলারকেও খুঁজে বের করা যাবে। আয়শা স্থানের ম্যানহোলের ঢাকনা খুলে চেক করলে সত্যি সত্যি একটা বাটন খুঁজে পায়। অর্থাৎ সাফি যা বলেছিল সত্যিই বলেছিল, নাকুল আসলেই নির্দোষ ছিল। এখানে ফ্ল্যাশব্যাকে ওই রাতের ঘটনা দেখানো হয়। ওই রাতে হুডি পরিহিত এক ব্যক্তি ফায়ার এক্সিকিউটিং গুইশার দিয়ে স্টিফনির মাথায় আঘাত করে তার কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঠিক ওই সময় নাকুল অফিস থেকে বের হয়। ওই সময় কিলারের সাথে নাকুলের ধাক্কা লেগে যায়। কিলারের শরীরে থাকা ব্লাড নাকুলের ওভারকোটে লেগে যায়, আর কিলারের ওভারকোটের বাটন খুলে নিচে পড়ে যায়। ফায়ার এক্সিকিউটিভ গুইশারের সিলিন্ডার রাস্তায় পড়ে থাকতে দেখে নাকুল সেটা উঠিয়ে জায়গা মতো রেখে দেয়, যার কারণে এক্সটিংগুইশারেও নাকুলের ফিঙ্গারপ্রিন্ট লেগে যায়। সব মিলিয়ে কোনো অপরাধ না করেও নাকুল পুলিশের চোখে অপরাধী হয়ে যায়। মুভির একদম শেষ দৃশ্যে আমরা দেখতে পাই নাকুল এবং সাফি বুলগেরিয়াতে নতুন একটা বাড়ি কিনেছে। অন্যদিকে পুলিশ আবারও জয়দীপকে অ্যারেস্ট করেছে। তবে জয়দীপের জন্য এটা স্বাভাবিক বিষয়, সে আবারও কোনো না কোনোভাবে জেল থেকে পালিয়ে যাবে, আবারও নতুন করে গল্প লিখবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই।